নমস্কার বন্ধুরা, লিভভিয়া ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। এখন আমি তোমাদের সামনে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নবম শ্রেণীর যে স্কলারশিপ এক্সামিনেশন আছে সেই পরীক্ষার মডেল কোশ্চেন পেপারের গণিতের সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো এই সমস্যাগুলি সমাধান তোমরা যদি শিখে যাও তাহলে এই ধরনের পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসে এবং তার সমাধান কীভাবে করতে হবে তা তোমরা খুব সহজেই শিখতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটি বলেছে, দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করাচ্ছি এগুলো কিন্তু সবই অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যে মডেল কোশ্চেন দেওয়া আছে তার থেকে আমি নিয়েছি। ঠিক আছে, তো এইগুলো একদম পুরোপুরি অফিসিয়াল প্রশ্ন। যে বছরটি অধিবর্ষ নয় সে বছরটির 100তম দিনটির তারিখ কি হবে? এখন যে বছরটা অধিবর্ষ নয় সেই বছরের 100 দিন। অধিবর্ষ নয় মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। আমরা কি জানি? জানুয়ারি মাস হয় 31 দিনে, এটা সবাই আমরা জানি। এখন যেহেতু অধিবর্ষ নয় বলে দিয়েছে তাহলে ফেব্রুয়ারি হবে 28 দিনে। ঠিক আছে, এরপরে কি আসবে? মার্চ মাস আসবে। মার্চ মাস আসবে কত দিনে? মার্চ মাসও কিন্তু 31 দিনের হয় আমরা জানি। তাহলে এই 3 মাস মিলে যোগ করলে মোট কত দিন হয় দেখি আগে। 8 আর 1 9, 1 আর 8 9, 9 আর 1 10 শূন্য, হাতে থাকে 1 10, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 9। তাহলে মোট 90 দিন কিন্তু আমাদের হয়ে গেল একটা বছরের। আর কটা দিন পড়ে আছে? আমাদেরকে বলেছে কত? 100তম দিনটির। তাহলে 90 দিন হয়ে গেলে 100 থেকে 90 আমরা বিয়োগ দিলাম, তাহলে আর 10 দিন পড়ে আছে। তাহলে দেখো, আমাদের জানুয়ারি মাস পুরোটা নেওয়া হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস পুরোটা নিয়েছি, আমরা মার্চ মাস পুরোটা নিয়েছি। তাহলে আর বাকি যে 10 দিন পড়ে আছে সেই 10 দিনটা কোন মাসের হবে? এপ্রিল মাসের হবে। তাহলে এই 10 দিনে এপ্রিল মাসের কতগুলো দিন আমরা কভার করব? 10 দিন। তাহলে 100তম দিনটা হয়ে যাবে এপ্রিল মাসের 10 তারিখ, অর্থাৎ 10th এপ্রিল। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ যে বছরটি অধিবর্ষ নয় সে বছরটির 100তম দিনটির তারিখ হবে 10th এপ্রিল বা 10ই এপ্রিল। অপশন এ এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা কিন্তু বন্ধুরা বেশ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এটা ভালো করে নজর রাখো। বলেছে যদি 8a514 6b, এটা একটা 7 অঙ্কের সংখ্যা এখানে দেওয়া আছে যেখানে এ আর বিটা মিসিং, মানে এই এ আর বি আমাদেরকে খুঁজে বার করতে হবে। বলেছে এই সংখ্যাটি যদি 88 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ গুণিত বি এর মান কত? তার মানে এই সংখ্যাটা আমরা বের করতে পারলেই আমরা এ আর বি এর মান জেনে যাব, তাহলে আমরা এই গুণিত বি বের করে ফেলতে পারবো। এখন কি বলেছে? সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য। এখন 88 মানে আমরা কি জানি? 88 মান হচ্ছে 8 গুণিত 11। তাহলে 88 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটি 11 দ্বারাও বিভাজ্য আবার 8 দ্বারাও বিভাজ্য, তাই তো? তাহলে এই সংখ্যাটা 8a514 6b এটি 8 দ্বারা বিভাজ্য। যেহেতু এটি 88 দ্বারা বিভাজ্য সুতরাং এটি 8 দ্বারাও বিভাজ্য। এখন 8 দ্বারা বিভাজ্য হলে কি হয়? সেই সংখ্যাটার শেষ 3টে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়। তাহলে শেষ 3টে অঙ্ক 8-এর গুণিতক হবে। 4 6 বি, এটা হবে 8-এর গুণিতক, তাই তো? এখন এই বিয়ের জায়গায় আমরা যাই বসাই, 0 1 2 3 4, সেটাকে 8-এর গুণিতক হতে হবে, তাই তো? এখন আমরা দেখো বিয়ের জায়গায় কি বসাতে পারবো? যাই যদি 0 বসাই সংখ্যাটা হয় 460, 1 বসালে 461, অর্থাৎ যাই বসাই এই শেষ 3টে অঙ্ক 460 বা তার থেকে বড় হবে। তাহলে আমরা 460কে 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 4 32, 8 5 40। তাহলে 6 আর এখানে 60 নামলো, 8 7 56। তাহলে 4 ভাগ শেষ। তাহলে 460কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, ভাগফল হচ্ছে 57, ভাগশেষ থাকে 4। তাহলে 57 নয়, যদি 58 দিয়ে আমরা 8কে গুণ করি তাহলে কত হবে? 57-এর পরের সংখ্যা দিয়ে গুণ করলাম, 58 দিয়ে 8কে গুণ করলে কত পাই দেখো? 28 64 4, হাতে থাকে 6 10, 8 5 40 আর 6 46, আমরা পাচ্ছি 464। তাহলে এখানে বিয়ের জায়গায় যদি 4 বসাই তাহলে আমরা 464 পাবো। তাহলে বিয়ের জায়গায় কত বসাবো? 4। 464 কি 58কে 8 দিয়ে গুণ করে পাই, তাহলে 464 8 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে বিয়ের জায়গায় কি বসে যাবে? 4। তাহলে বিটা হতে হবে 4, আমরা বুঝতে পারলাম। আবার বলেছে সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য, কারণ যেহেতু 88 দ্বারা বিভাজ্য। এখন 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? দেখো আমরা আগে সংখ্যাটা ভালো করে লিখছি, 8a514 6b। তাহলে একে লিখলে হবে একক, দশক, এটা শতকের ঘরে, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, আর এটা নিযুত। এখন একটা সংখ্যা এটাকে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11 দ্বারা বিভাজ্য হতে হলে কী হতে হয়? সংখ্যাটির বিজোড় স্থানগুলিতে যে অঙ্কগুলো আছে তাদের যোগফল থেকে জোড় স্থানে যে অঙ্কগুলো আছে তাদের যোগফল বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যেটা পাবো সেটাকে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এখন স্থানগুলোকে আমরা চিহ্নিত করি, দেখো এটা 1, এটা 2, এটা 3 নম্বর স্থান, এটা 4 নম্বর স্থান, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর। তাহলে বিজোড় স্থানে কোন সংখ্যাগুলি আছে? প্রথমে 1 নম্বর, 1 সংখ্যাটা বিজোড়, তাহলে বিজোড় স্থানে আছে বি, যোগ আবার বিজোড় স্থান কি 3 নম্বর, সেখানে আছে 4, তাহলে বি যোগ 4। তারপর 5 নম্বর স্থানে আছে 5,
আর 7 নম্বর বিজোড় স্থানে আছে 8। ঠিক আছে, তার থেকে জোড় স্থানীয় অঙ্কগুলো বিয়োগ করব, জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল। তাহলে জোড় স্থানীয় অঙ্ক কী আছে? 2 নম্বর স্থানে আছে 6 যোগ 4 নম্বর স্থানে আছে 1 যোগ 6 নম্বর স্থানে আছে এ। ঠিক আছে, তাহলে এই যোগফলটা থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে। এখন বি এর মান আমরা আগেই পেয়ে গেছি এখানে 4, তাহলে বি এর পরিবর্তে আমরা এখানে 4 বসিয়ে দিলাম। 4 যোগ 4 যোগ 5 যোগ 8 মাইনাস 6 আর 1 7 যোগে এটা কত হবে? 4 আর 4 8, 8 আর 5 13, 13 আর 8 কত? 21। ঠিক আছে, আবার যদি যোগ করে নাও 8 আর 4 12 আর 4 16, 16 5 21, তাহলে 21 মাইনাস 7 মাইনাস এ, তার মানে কত হচ্ছে? 21 থেকে 7 বাদ দিলে 14, 14 মাইনাস এ। এই 14 মাইনাস এ কী হতে হবে? 11-র গুণিতক হতে হবে। তাহলে আমরা এর জায়গায় যদি 3 বসাই, দেখো এর জায়গায় 3 বসালে কত হবে? 14 মাইনাস 3 সমান 11, 11 হলো 11-র গুণিতক। তাহলে এর জায়গায় কত বসাতে পারি আমরা? 3। তাহলে এর মান কত হবে? 3। তাহলে এ হলো 3 আর বি হলো 4, তাহলে এ গুণিত বি কত? না, এ হলো 3 আর বি হলো 4, তাহলে 3 4 কত? 12। তাহলে এ গুণিত বি এর মান কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশান ডি সঠিক উত্তর। এর পরের অঙ্কটা বন্ধুরা ভালো করে লক্ষ্য করো। বলেছে একটি কোম্পানির মোট 600 জন কর্মচারীর মধ্যে 40% কর্মচারী পুরুষ, বাকিরা মহিলা কর্মচারী। যদি মহিলা কর্মচারীর মধ্যে 60%-এর বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি হয়, তবে কতজন মহিলা কর্মচারীর বাৎসরিক আয় 2,50,000 টাকা বা তার কম? দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ, শুধু একটু বড় আছে অঙ্কটা, অনেকটা পড়তে হবে, অনেকটা বড় অঙ্ক, কিন্তু অঙ্কের সমাধান খুব সহজ। ভালো করে লক্ষ্য করো, একটা কোম্পানির মোট 600 জন কর্মচারী, তাহলে মোট কর্মচারী সমান 600 জন, যার মধ্যে 40% কর্মচারী পুরুষ, বাকিরা মহিলা, তাই তো? তাহলে পুরুষ কর্মচারী আমরা বের করে নিই। তাহলে পুরুষ কর্মচারী সমান 40% বলেছে, তাহলে মোট কর্মচারী ছিল 600, তার মধ্যে 40% পুরুষ কর্মচারী, তাহলে 600 গুণিত 40% মানে 40/100 দিয়ে গুণ। তাহলে শূন্য, দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে এতজন হচ্ছে পুরুষ কর্মচারী। 6 গুণিত 40 গুণ করলে হবে 240 জন। তাহলে মহিলা কর্মচারী কত? না, মহিলা কর্মচারী, মোট কর্মচারী থেকে পুরুষ কর্মচারীর সংখ্যা বাদ দিয়ে দেবো। মোট কর্মচারী থেকে পুরুষ কর্মচারীর সংখ্যা বাদ, অর্থাৎ 600 থেকে 240 বাদ দিলে সেটাই হবে মহিলা কর্মচারী। বাদ দিলে কত হবে? শূন্য কত দিলে? শূন্য শূন্য, 4 কত দিলে? 10, 6 দিতে হাতে থাকে 1 10, 3 3 করলে 6, 3 দিতে, তাহলে মহিলা কর্মচারী আছে 360 জন। বলেছে এই যে মহিলা কর্মচারী পেলাম, বলেছে মহিলা কর্মচারীর মধ্যে 60%-এর বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি হয়, তাই তো? তাহলে কতজন মহিলা কর্মচারীর বাৎসরিক আয় 2,50,000-এর বেশি? তাহলে 2,50,000-এর বেশি বাৎসরিক আয় এমন মহিলার সংখ্যা কত? এই মহিলার সংখ্যাটা আমরা বের করতে চাই। কত? না, যারা মোট মহিলা যতজন আছেন, মোট মহিলা আছেন 360 জন, সেই মহিলা কর্মচারীদের মধ্যে 60%-এর বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি হয়। তাহলে 360 জন আছেন, 360 গুণিত তার 60% মানে 60/100 দিয়ে গুণ, তাহলে এতজনের বেতন 2,50,000 টাকার বেশি। এবার এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে গেল, এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে গেল, তাহলে 36কে 6 দিয়ে গুণ করলে কত হবে? না, 6 6-এ 36-এর 6, হাতে থেকে 3 10, 6 3 18, 18 3 21, তাহলে 216 জনের বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি। এবারে বলেছে কতজন মহিলার কর্মচারীর বাৎসরিক আয় 2,50,000 টাকা বা তার কম? অতএব 2,50,000 বা তার কম আয় এমন মহিলার সংখ্যা কত হবে? না, মোট মহিলা যত আছেন 360 জন আছেন মোট মহিলা, 360, তার থেকে যাদের বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি সেটা বাদ দিয়ে দেবো, 216 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে বাৎসরিক আয় যাদের, তাদের 2,50,000 টাকা বা তার কম। 6 কত দিলে 10, 4 দিতে হাতে থাকে 1 10, 1 রেখে 2, 2 কত দিলে 6, 4 দিতে, 2 কত দিলে 3, 1 দিতে, তাহলে 144 জনের বাৎসরিক আয় 2,50,000 টাকা বা তার কম, তাহলে উত্তর হয়ে যাবে 144 জন। তাহলে অপশান ডিতে আছে 144, তাহলে অপশান ডি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরের প্রশ্নটাতে বলেছে ধরা যাক
পরপর 7টি সংখ্যার একটি সজ্জা আছে। এদের প্রথম 5টি সংখ্যার গড় 25 হলে সবকটি সংখ্যার গড় কত হবে আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে পরপর 7টা সংখ্যা দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে পরপর 7টা সংখ্যা, আমরা পরপর সংখ্যা পাবো কী করে? কোনো একটা সংখ্যা ধরো 5, তারপরের সংখ্যা পাবো কী করে? তার সঙ্গে 1 যোগ করলে। তারপরের সংখ্যাটা পাবো কী করে? আবার তার সাথে 1 যোগ করবো, তাই তো? তাহলে 5-এর সাথে 1 যোগ করলে পাবো 6, আবার 6-এর সাথে 1 যোগ করলে পাবো তারপরের সংখ্যা 7। তাহলে এভাবে 1 যোগ করে করে আমরা পরের সংখ্যাগুলো পাবো। তাহলে পরপর 7টি সংখ্যার প্রথম সংখ্যাটি আমরা ধরে নিলাম n। তাহলে তার পরের সংখ্যাটি হবে n+1। n+1-এর সাথে 1 যোগ করলে হবে n+2, সেটি হবে এর পরের সংখ্যা। এর পরের সংখ্যাটি হবে n+3, এর পরের সংখ্যাটি হবে n+4, এর পরের সংখ্যাটি হবে n+5, আর এর পরের সংখ্যাটি হবে n+6। দেখো মোট কতগুলি সংখ্যা হলো আমাদের? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। বলেছে এদের প্রথম 5টা সংখ্যার গড় 25। প্রথম 5টা কি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5টা। এই 5টা সংখ্যার গড় কী হবে? না এদের যোগফল n প্লাস n+1 প্লাস n+2 প্লাস n+3 প্লাস n+4। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5টা সংখ্যার গড়। তাহলে তাদের যোগফল, তাকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলেই গড় পাবো। প্রথম 5টা সংখ্যার গড় কত বলে দিয়েছে? 25। ঠিক আছে, তাহলে প্রথম 5টা সংখ্যার গড় 25, যোগ করলে কত হবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা n আছে, তাহলে 5n যোগ, আর সংখ্যা কী কী আছে? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10। ঠিক আছে, তাহলে 5n যোগ 10/5 সমান 25। 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5n/5 হয়ে যাবে কত? তাহলে হয়ে যাবে 5n/5 যোগ 10/5 সমান 25। 5n/5 মানে n, 5 দুগুণে 10, এটা কাটাকাটি করলে হবে 2 সমান 25। তাহলে n সমান 23। ঠিক আছে, তাহলে n পেয়ে গেলাম আমরা 23। তাহলে পরপর 7টা সংখ্যা কি? n। তাহলে প্রথম সংখ্যাটা 23, তারপরের সংখ্যাটা কি? তার সঙ্গে 1 যোগ করলে হবে 24, তারপরের সংখ্যাটা 25, তারপরের সংখ্যাটা 26, তারপরের সংখ্যাটা 27, তারপরের সংখ্যাটা 28, তারপরের সংখ্যাটা 29। তাহলে কটা সংখ্যা হলো? দেখো 1 2 3 4 5 6 7। তাহলে পরপর 7টা সংখ্যা কি আমরা পেয়ে গেলাম। তাহলে এদের গড় করবো কি? না এদের যোগ করবো, যোগফলকে 7 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, সবকটা সংখ্যার গড় দিয়েছে, 7টা সংখ্যার গড় পেয়ে যাবো তাহলে আমরা। এবার দেখো যোগ করি, 9, 9 আর 8 17, 17-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 17-এর সাথে 7 যোগ করলে হয় 24, 24 আর 6 30, আর 5 35, 35 আর 4 39, 39 আর 3 42, 2 হাই থেকে 4 10, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 2 16, 16 আর 2 18, তাহলে 182। এটা হলো তাদের মোট সমষ্টি। তাহলে গড় কত হবে? 182-কে 7 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 4 করলে আর 4 দিতে 1 একে মিলে গেলে 0 আর 2 নামলো, 7 6 42। তাহলে উত্তর কত হবে? 26। গড় হয়ে যাবে 26। উত্তর হয়ে যাবে অপশান সি, 26। এরপরে 5-এর দাগের অঙ্কটা বন্ধুরা ভালো করে লক্ষ্য করো। বলেছে একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর যোগফল ও কর্ণের অন্তর। একটা আয়তক্ষেত্রের দুটো সন্নিহিত বাহুর যোগফল ও কর্ণের অন্তর আয়তক্ষেত্রটির দীর্ঘতম বাহুর অর্ধেক। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম দীর্ঘতম বাহুর অনুপাত কত হবে আমাদের থেকে জানতে চেয়েছে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে ছবিটা এঁকে নিলে বন্ধুরা বুঝতে খুব সুবিধা হবে আমাদের। তো ধরে নাও এটি আমাদের আয়তক্ষেত্রটা, জাস্ট বোঝার জন্য আমরা ছবি আঁকছি। ঠিক আছে, তাহলে এইটা ধরে নাও আমাদের আয়তক্ষেত্র। ঠিক আছে, সন্নিহিত বাহু মানে যে দুটো বাহু একে অপরের সঙ্গে লেগে আছে, তাহলে এই দুটো বাহু সন্নিহিত, সংযুক্ত আছে যেহেতু এরা। তাহলে ধরে নাও এইটা এ দৈর্ঘ্য বাহুটার, আর এইটা বি। এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে এই বাহুটা হচ্ছে দীর্ঘতম বাহু, তাহলে এ হলো দীর্ঘতম বাহু, আর বি হলো আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহু। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই কর্ণটা যোগ করে দাও, কর্ণটা, এটা কর্ণ। এখন দেখো এটা আয়তক্ষেত্র, তো তাহলে আয়তক্ষেত্রের এই কোণটা 90 ডিগ্রি, মানে সমকোণ। আয়তক্ষেত্রের প্রতিকোণ 90 ডিগ্রি হয়। এটা যদি সমকোণ হয় তাহলে এই ত্রিভুজটা হয়ে যাবে একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি এ, লম্ব বি হলে অতিভুজের দৈর্ঘ্য কত হয়? এ স্কোয়ার √A² + B² হবে। দেখো ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার। ভূমি কত? এ, তাহলে এ স্কোয়ার। লম্ব কত? বি, তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার। তাহলে অতিভুজ কী হবে? অতিভুজ হয়ে যাবে √A² + B²। তাহলে এইটা হয়ে গেল √A² + B²। তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি। বলছে আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর যোগফল। সন্নিহিত বাহু কি? এ, এই বাহুটা, আর এই বাহুটা সন্নিহিত, তাদের যোগফল কত? এ আর বি। তাহলে এ যোগ বি। ও
ও কর্ণের অন্তর, কর্ণ কত, এই কর্ণটা পেয়েছি কত, রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অন্তর মানে বিয়োগফল, তাহলে কর্ণের অন্তর বলে মাইনাস বিয়োগফল রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটো সন্নিহিত বাহুর যোগফল থেকে কর্ণকে বিয়োগ করে দিলাম, মানে কর্ণের অন্তর্ফল পেলাম। তা বলেছে আয়তক্ষেত্রের দীর্ঘতম বাহুর অর্ধেক। আয়তক্ষেত্রের দীর্ঘতম বাহু কোনটা, এই বড় বাহুটা এ, এটা দীর্ঘতম বাহু, তার অর্ধেক, তার মানে এটা হয়ে যাবে a/2। ঠিক আছে, এবার এই a/2টাকে বাম দিকে আনবো, তাহলে a যোগ বি মাইনাস a/2 সমান রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটু সাজিয়ে নেব, a মাইনাস a/2 প্লাস বি সমান রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো a মাইনাস a/2 করলে কত হবে, a থেকে a/2 বিয়োগ করলে হবে a/2, সিম্পল ভগ্নাংশের নিয়মে বিয়োগ করলেই হবে। তাহলে a/2 যোগ বি সমান রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করে দেবো, তাহলে বাম পক্ষকেও বর্গ করলাম, ডান পক্ষকেও বর্গ করলাম। বাম পক্ষকে বর্গ করলে কী হবে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে, তাহলে প্রথমে a/2 তার হোল স্কোয়ার মানে a²/4 প্লাস 2 ইন্টু a/2 ইন্টু বি যোগ বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো বাম দিকেও একটা প্লাস বি স্কোয়ার, ডান দিকেও একটা প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে, a²/4 থাকছে বাম পক্ষে, যোগ এই 2 আর 2 কেটে গেল, পড়ে থাকছে কি ab ইজিক্যাল টু ডান পক্ষে পড়ে থাকছে a স্কোয়ার। তাহলে দেখো এবার এই a²/4 বাম পক্ষের, তাকে আমরা ডান পক্ষে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে বাম পক্ষে পড়ে থাকবে ab সমান ডান পক্ষে আছে স্কোয়ার, আর বাম পক্ষের a²/4কে ডান পক্ষে নিয়ে এলে হয়ে যাবে মাইনাস a²/4। এবার এই লাইনটা আমরা এখানে লিখছি, তাহলে বাম পক্ষে পড়ে আছে ab সমান স্কোয়ার থেকে a²/4 বিয়োগ করলে কত হবে, ভগ্নাংশের নিয়মে যদি বিয়োগ করে নিচে হবে 4, উপরে হবে 4² মাইনাস a স্কোয়ার, তাহলে ab সমান 3²/4, তাই তো। তাহলে বাম পক্ষেও একটা দেখো a আছে, ডান পক্ষে a স্কোয়ার আছে, একটা a কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে a, তাহলে b সমান 3a/4, তাই তো। তাহলে b সমান 3a/4 আমরা এখানে লিখছি, হ্যাঁ বন্ধুরা, b সমান 3a/4। আমাদেরকে চেয়েছে কি, ক্ষুদ্রতম ও দীর্ঘতম বাহুর অনুপাত, ক্ষুদ্রতমকে b আর দীর্ঘতম a, তাহলে b/a, এই এটাকে বাম দিকে নামিয়ে দেবো, তাহলে b/a সমান 3/4, তাহলে b/a সমান 3/4, তাহলে ক্ষুদ্রতম দীর্ঘতম বাহুর অনুপাত হলো 3/4, তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি বন্ধুরা। তো এই ছিল 5 দাগের প্রশ্নটি, খুব সহজ সমাধান বন্ধুরা। এখন আমরা 6 দাগের অঙ্কটা সমাধান দেখব। এই অঙ্কটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা, এবং এই ধরনের অঙ্ক যদি আসে তার সহজে সমাধান করার টেকনিক আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেবো। এই ধরনের যে কোনো অঙ্ক এই একই টেকনিক ফলো করলে তোমরা পেরে যাবে। তো ভালো করে অঙ্কের পদ্ধতিটা লক্ষ্য করো। প্রথমে অঙ্কটা ভালো করে পড়ছি, শোনো। যদি 5 জন পুরুষ ও 3 জন বালক 4 দিনে 23 হেক্টর জমির ফসল তুলতে পারে, এবং 3 জন পুরুষ ও 2 জন বালক 2 দিনে 7 হেক্টর জমির ফসল তুলতে পারে, তবে কতজন বালক 7 জন পুরুষের সহিত 45 হেক্টর জমির ফসল 6 দিনে তুলতে পারবে? ঠিক আছে, দেখো অনেক তথ্য দেওয়া আছে, তো আমি প্রথমে অঙ্কটা সহজ করার জন্য বলছি, এই ধরনের অঙ্ক থাকলে ধরে নেবে 5 জন পুরুষ আর 3 জন বালকের কথা বলেছে, ধরে নেবে একজন পুরুষ এক দিনে কাজ করে একক, ঠিক আছে, আর একজন বালক একদিনে কাজ করে একক, ঠিক আছে। তাহলে একজন পুরুষ একদিনে কাজ করে একক, এখানে বলেছে 5 জন পুরুষ, তাহলে 5 জন পুরুষ কতটা একক কাজ করবে, 5 একক কাজ করবে। একজন পুরুষ যেহেতু একক, তাহলে 5 জন পুরুষ কাজ করে 5 একক। তার সাথে কি বলেছে, 3 জন বালক, 5 জন পুরুষ ও 3 জন বালক, তাহলে যোগ একজন বালক করে একক, তাহলে 3 জন বালক করবে 3 একক। এগুলো কিন্তু সব একদিনে কাজ করে, কিন্তু এখানে কি বলেছে, 5 জন পুরুষ ও 3 জন বালক 4 দিন কাজ করেছে, তাহলে পুরো ব্যাপারটাকে 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে মোট কতটা কাজ করলো, না এই কাজটা হয়ে যাচ্ছে 23 হেক্টর জমির ফসল তুলেছে, তাহলে এটা 23 হেক্টর জমির কাজের সমান, অর্থাৎ 23-এর সাথে সমান করলে তাহলে কি হবে, 4 5 20 যোগ 4 3 12 বি সমান 23, এটা একটা 1 নম্বর সমীকরণ পেলাম। আবার শর্ত দেওয়া আছে, দেখো 3 জন পুরুষ ও 2 জন বালক, তাহলে 3 জন পুরুষ কতটা কাজ করবে 3a, যোগ 2 জন বালক, এখানে 2 জন বালক বলেছে, তাহলে যোগ 2b, 3 জন পুরুষ ও 2 জন বালক 2 দিনে, তাহলে পুরো ব্যাপারটাকে 2 দিয়ে গুণ করে দাও,
কতটা কাজ করে না 7 হেক্টর জমির ফসল তোলে, তাহলে সেইটা 7-এর সঙ্গে সমান করো। এখন কি হবে 2 3 6 যোগ 2 2 4 সমান 7, এটাকে 2 নম্বর সমীকরণ করে দাও। এখন এই দুটো আমরা সমাধান করি, 1 নম্বর আর 2 নম্বর। সমাধান করতে গেলে আমাদের কী করতে আমরা বিটাকে কাটিয়ে ফেলবো ধরো, তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করবো 2 নম্বর সমীকরণকে, তাহলে 2 গুণিত 3 করলে কি হবে, একে 3 দিয়ে গুণ করলে 6 3 18 আর একে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3 4 12 সমান 3 7 21, এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই, তাহলে কি 20 যোগ 12 তার থেকে বিয়োগ করব 18 আর 12 সমান, এখানে ছিল 23, তার থেকে 21 বিয়োগ করব, তাহলে 23 - 21। তাহলে এখন হলো কি 20 থেকে -18 বাদ দিলে পড়ে থাকবে 2 আর +12 -12 কেটে গেল, আর এখানে 23 থেকে 21 বাদ দিলে পড়ে থাকে 2, তাহলে 2 সমান 2 হলে এ সমান কত, এ সমান হয়ে যাচ্ছে আমাদের 1। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো, আমরা A1 পেয়ে গেছি, এবার এই এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে কত পাবো 6 × 1, 6 ছিল 6 × 1 যোগ এখানে আছে 4b সমান 7। ঠিক আছে, তাহলে কি হলো 6 × 1 হচ্ছে 6 যোগ 4b সমান 7, তাহলে 4b সমান 7 থেকে 6 বাদ দেবো, 7 - 6 তাহলে 1, তাহলে 4b সমান হয়ে গেল 1, তাহলে b সমান কত হয়ে গেল 1/4, অর্থাৎ এ একদিনে কাজ করে 1 একক আর বি একদিনে কাজ, এ ছিল একজন পুরুষ কতটা কাজ করে, তাহলে একজন পুরুষ একদিনে কাজ করে এ হয়ে গেল 1 একক, আর একজন বালক একদিনে কাজ করে বি, মানে বি হয়ে গেল 1/4 একক। এখন প্রশ্নটা কি বলেছে, তাহলে কতজন বালক 7 জন পুরুষের সহিত 45 হেক্টর জমির ফসল 6 দিনে তুলতে পারবে, কজন বালক লাগবে, আমরা ধরি x জন বালক লাগবে, x জন বালক লাগবে। ঠিক আছে, এখন কি বলেছে দেখো, তাহলে x জন বালক কি করবে, কতজন বালক 7 জন পুরুষের সহিত, তাহলে x জন বালক লাগবে আমরা ধরছি, তাহলে x জন বালক কতটা কাজ করবে, দেখো b ছিল 1/4, b মানে কি একজন বালক একদিনে কতটা কাজ করে। ঠিক আছে, আমরা এখানে কি পেলাম না একজন বালক 1/4 একক কাজ করে, তাহলে x জন বালক কতটা কাজ করবে, x গুণিত 1/4, তার সহিত কতজন পুরুষ লাগবে এখানে বলেছে, তাহলে কতজন বালক আমরা ধরেছি x, তার সহিত 7 জন পুরুষ, 7 জন পুরুষ কতটা কাজ করবে, এ হয়ে গেছে 1, তাহলে এ মানে 1 মানে একজন পুরুষ 1 একক কাজ করে, তাহলে 7 জন পুরুষ কাজ করবে 1 × 7 একক, তাহলে x জন বালক আর 7 জন পুরুষে মোট এই কাজটা করবে। তারা কদিন ধরে করবে বলেছে 6 দিনে 45 হেক্টর জমি ফসল তুলতে পারবে, তাহলে এই টোটাল কাজটা করবে 6 দিনে, তাহলে 6 দিয়ে গুণ করে দাও পুরো ব্যাপারটাকে, গুণ করতে দিলে কত হেক্টর জমির সমান কাজ করবে তারা 45 হেক্টর জমির ফসল তুলবে, এখানে তাই বলেছে 45 হেক্টর। তাহলে এটা আবার সমাধান করি আমরা। ঠিক আছে, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে 6x/4 যোগ 6 7 42 সমান 45, এবার কাটাকাটি করো 2 3 6 আর 2 2 4, তাহলে কত হলো 3x/2, 42টা ডান দিকে পাঠিয়ে দিলাম সমান 45 - 42, তাহলে কত হয়ে যাবে 3, তাহলে কি হলো 3x/2 সমান 3, তাহলে 3x সমান 3 গুণিত 2 কোনাকুনি গুণ করে দিলাম, 3 3 উভয় দিকে কেটে গেল, তাহলে x সমান 2। ঠিক আছে, x সমান 2, অর্থাৎ কজন বালক লাগবে আমরা ধরেছিলাম x জন বালক লাগবে, সেটাই পেলাম 2, অর্থাৎ 2 জন বালক লাগবে, তাহলে উত্তর হয়ে গেল কি 2। তো এই প্রশ্নটার অপশানেতে কী কী উত্তর ছিল বন্ধুরা, অপশানটা আমি এখানে লিখে নিই, এ 1, বি ছিল 2, সি ছিল 3 আর ডি ছিল 4, তাহলে 2, অপশান বিটা আছে 2, তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। এর পরের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই অঙ্কটা বেশ মজাদার অঙ্ক, সহজ। দুটি সমবাহু ত্রিভুজ একে অপরকে চিত্রানুযায়ী অংশত আবৃত করে আছে, মানে এই যে আবৃত করে আছে মানে কিছুটা অংশ মিলে গেছে। ঠিক আছে, এক্সের মান কত হবে, এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে এক্স, এই কোণটার মান কত হবে আমাদেরকে বের করতে হবে। ভালো করে প্রশ্নটা লক্ষ্য করে বলছে দুটো সমবাহু ত্রিভুজ, এখন যেহেতু সমবাহু ত্রিভুজ মানে এইটা একটা সমবাহু ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো এই ত্রিভুজটা, এইটা একটা সমবাহু ত্রিভুজ, আবার এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো সমবাহু ত্রিভুজ যেহেতু তাদের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, কারণ এটা বড় ত্রিভুজটার একটা কোণ, আবার এই ছোটো ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ, তাহলে তার এই কোণটাও হবে
60°। ঠিক আছে, এখন আমরা জানি একই লাইনে অর্থাৎ একটা সরলরেখা মোট 180° কোণ তৈরি করে, একটা সরল কোণ তৈরি করে অর্থাৎ 180°। এখন এই কোণটা 75° আর এই কোণটা 60°। তাহলে এই কোণটা পেয়ে যাবে 180° থেকে এই দুটো বিয়োগ করে, তাহলে 180° মাইনাস 75° যোগ 60°। এইটা করলে কত হবে? 180° মাইনাস 5, 7 আর 6 13, 135°। 180° থেকে বিয়োগ করবো, তাহলে 5 কত দিলে 10, 5 দিতে, হাতে থাকে 1 10, 3 থেকে 4, 4 কত দিলে 8, 4 দিতে। ঠিক আছে, তাহলে হলো 45°। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 45°। ঠিক আছে, এবার আবার একইভাবে এই কোণটা 60°, এই কোণটা 65°। তাহলে এই কোণটা পেয়ে যাব, এইটা পুরোটা এক সরল কোণ, তাহলে 180° থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দেবো, মানে 60° যোগ 65° যোগফল বাদ, তাহলে 180° মাইনাস 60 60 120 আর 65 5, তাহলে 5 আর 6 6 12, 125°। 60 আর 25 যোগ করলে, এবার বিয়োগ করলে কত হবে? 5 কত দিলে 10, 5 দিতে, হয় থাকে 1 10, 3, 3 কত দিলে 8, 5 দিতে, তাহলে 55°। তাহলে এই কোণটা হয়ে গেল 55°। এখন দেখো এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুটো ত্রিভুজের ছেদ করার ফলে এই ত্রিভুজ একটা তৈরি হয়েছে। এখন এই ত্রিভুজটার এই কোণটা 45, এই কোণটা 55, তাহলে এই কোণটা কত বের করতে ফেলবো? একটা জানি আমরা কি হয় না, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°। তাহলে 180° থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দেবো, 45° যোগ 55°। কত হবে না 180° মাইনাস 45 আর 55 যোগ করলে কত হবে? 5 আর 5, 10 0, হয় থাকে 1 10, 5 রেখে 6, 6 4 10, 100°। 180 থেকে 100 বাদ দিলে হয় 80°। তাহলে আমাদের এই কোণটা হয়ে গেল 80°। এখন এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, ভালো করে লক্ষ্য করো, এই দুটো ছেদ করার ফলে তৈরি হয়েছে সরলরেখা, তাহলে এই কোণটা বিপ্রতীপ কোণ, মানে এই কোণটাও হয়ে গেল 80°। ঠিক আছে, আবার দেখো এইটা ছিল সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের এইটা একটা বড় ত্রিভুজটার কোণ, তাহলে এই কোণটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60°, তাহলে এই কোণটাও 60°। তাহলে এখন এই ত্রিভুজটার আমি দুটো কোণ পেয়ে গেছি, এই কোণটা 60° আর এই কোণটা 80°। তাহলে এই এক্সটা পেয়ে যাব, আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, তাহলে এক্স যোগ 60° আর যোগ 80° সমান 180°। তাহলে এক্স যোগ 60-এর সঙ্গে 80 যোগ করলে হবে 140° সমান 180°। তাহলে এক্স সমান 180° মাইনাস 140° সমান 40°। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এক্সের মান হয়ে যাবে 40°। এরপরে 8 দাগের অঙ্কটা বন্ধুরা লক্ষ্য করো, বলেছে যদি 1 স্কোয়ার সেন্টিমিটার ক্ষেত্রফল রং করতে 2 টাকা খরচ হয়, স্কোয়ার সেন্টিমিটার মানে 1 বর্গ সেমি, অর্থাৎ যদি 1 বর্গ সেমি ক্ষেত্রফল রং করতে 2 টাকা খরচ হয়, তবে 20 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকাকৃতি এটা বাক্সের বাইরের সমগ্র তলগুলি রং করতে কত টাকা খরচ হয়। অর্থাৎ একটা ঘনকাকৃতি বাক্সের বাইরের সমগ্র তল রং করতে হবে। একটা ঘনকাকৃতি বাক্সের আমরা কি জানি যে 6টি তল থাকে একটা ঘনকাকৃতি বাক্সের, আর ঘনকের প্রতিটা তল কি হয়? বর্গাকার। ঠিক আছে, তাহলে মোট 6টা তল থাকে একটা ঘনকের, আর প্রতিটা তল হয় বর্গাকার। ঠিক আছে, এবার কি বলেছে, তাহলে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বাক্সের, তাহলে প্রতিটা তলের দৈর্ঘ্য কত? তার ঘনকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে প্রতিটা তলের সমান 20 সেন্টিমিটার। তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল পেয়ে যাব আমরা, ক্ষেত্রফল যেহেতু বর্গাকার, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে, এত বর্গ সেমি, তার মানে কত? 20 তার হোল স্কোয়ার বর্গ সেমি, কত না 400 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে প্রতিটা তলের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 400 বর্গ সেমি। মোট কতগুলি তল আছে? মোট 6টি তল, তাহলে 6টি তল মানে বাইরের সমগ্র তল হয়ে যাচ্ছে, তাহলে বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল 400, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6 দিয়ে গুণ করে দেবো, 400 গুণিত 6 বর্গ সেমি করলে কত হবে না 2400 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হলো 2400 বর্গ সেমি। এবার কি বলেছে? প্রতি বর্গ সেমিতে রং করতে খরচ হয় 2 টাকা, তাহলে রং করতে মোট খরচ কত হবে? রং করতে খরচ সমান, তাহলে মোট 2400 বর্গ সেমি, আর প্রতি বর্গ সেমিতে খরচ 2 টাকা, তাহলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 2400 গুণিত 2 টাকা, তাহলে 2 4 8 আর 2 2 4 আর দুটো শূন্য ডান দিকে বসিয়ে দাও, তাহলে 4800 টাকা। উত্তর হয়ে যাবে অপশান সি, 4800 টাকা।
এর পরের অঙ্কটা লক্ষ্য করো বন্ধুরা, একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 2007 গুণিত 2008 গুণিত 2009 মাইনাস 2008 সংখ্যাটিকে 2009 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো অঙ্কটাকে বেশ ঘুরিয়ে দিয়েছে। এখানে একটা বিশাল বড় গুণ দিয়েছে, দিয়ে তোমাদের মনে হচ্ছে 2007 2008 আর 2009 তো অনেক বড় হবে গুণ করলে, কিন্তু দেখো আসলে এটা গুণ করারই দরকার নেই। এই ব্যাকেটটা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে ব্যাকেটের মধ্যে অনেকগুলো গুণ আছে, অর্থাৎ গুণ করলে একটা বিশাল বড় সংখ্যা হবে। কিন্তু তার মধ্যে একটা সংখ্যা আছে কি 2009, অর্থাৎ এই সংখ্যাটা কি পুরোটা 2009-এর গুণিতক। তার মানে এই সংখ্যাটিকে 2009 দ্বারা ভাগ করা যাবে। এখানে বলেছে না 2009 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে যেহেতু এখানে 2009 গুণ আছে আর অনেকগুলো সংখ্যা আছে তার সঙ্গে 2009-কে গুণ করা হয়েছে, তাহলে এই পুরো ব্যাকেটের মধ্যে থাকা সংখ্যাটা হচ্ছে 2009-এর গুণিতক, অর্থাৎ একে 2009 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই পুরো ব্যাকেটটা 2009 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ভাগ করার পরে তাহলে এইটা মিলে যাবে ভাগে, তাহলে ভাগশেষ পড়ে থাকবে কে, এই 2008। এই অংশটুকু শুধু আমাদের ভাগশেষ, মাইনাস 2008 আছে না, তাহলে শুধু এই অংশটুকু আমাদের ভাগশেষ পড়ে থাকবে। তাহলে এই পুরো ব্যাকেটটার থেকে কিন্তু 2008 আমরা কমিয়ে নিয়েছি, এইটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তাহলে 2008 কমিয়ে নিয়েছি, মাইনাস 2008 আছে। যদি এটা প্লাস থাকতো তাহলে 2008ই ভাগশেষ থাকতো। যেহেতু মাইনাস 2008 আছে তাহলে 2009 থেকে 2008 বিয়োগ করব, 2009 থেকে 2008 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 1, তাহলে উত্তর হয়ে যাবে 1, অর্থাৎ ভাগশেষ থাকবে 1। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, জ্যামিতির অঙ্ক, খুব নজর রাখবে ভালো করে। চিত্র অনুযায়ী এবিসিডি বর্গক্ষেত্রের এডি বাহুর উপর ই একটি বিন্দু। তাহলে এইটা হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্র, যার এডি বাহুর উপর ই একটা বিন্দু এবং বিসি বাহুর উপর এফ একটা বিন্দু এমনভাবে অবস্থিত যে বিই, মানে এই বিই সমান ইএফ, তার সাথে ইএফের দৈর্ঘ্য সমান আর তার সাথে এফডির দৈর্ঘ্য সমান এবং সবকটা দৈর্ঘ্য 30 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, খুব সহজ অঙ্ক। আমরা কয়েকটা জিনিস কনসিডার করব, কিচ্ছু না। আমরা প্রথমে এই এডি বাহুর উপর ই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তাহলে কি হবে, এডি বাহুর উপর ই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, আবার এখন এই যে লম্বটা অঙ্কন করলাম, যেহেতু এই এ বি সি ডি অর্থাৎ এই যে বড় চতুর্ভুজটা এটা যেহেতু বর্গক্ষেত্র, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, তাহলে এই বিন্দুতে যেটা লম্ব অঙ্কন করেছি সেটা এই বিসি বাহুর উপরে লম্ব হবে। তাহলে এই কোণটা সমকোণ, আবার এই কোণটাও সমকোণ। একইভাবে আমি এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, সেটা এই রকম হবে অনেকটা লম্বটা অঙ্কন করলে। এবং যেহেতু এটা বর্গক্ষেত্র সুতরাং এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এফ বিন্দুতে অঙ্কিত লম্বটা আসলে এই বিন্দুতেও লম্ব হবে, তাহলে এইটাও সমকোণ আর এইটা সমকোণ হয়ে গেল। ঠিক আছে, এখন ভালো করে লক্ষ্য করো আমাদের কী কী দেওয়া ছিল, বিই হচ্ছে 30 দেওয়া ছিল 30 সেমি, ইএফ 30 সেমি দেওয়া ছিল আর এফডি দেওয়া ছিল 30 সেমি। এখন যদি ভালো করে লক্ষ্য করো দেখো এই যে ত্রিভুজ ডিএফই বা ডিইএফ, দেখো ত্রিভুজ ডিইএফ আর ত্রিভুজ ই বি এফ বা বিইএফ, এই ত্রিভুজটা ত্রিভুজ বিইএফ, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজটার এই বাহুটাও 30 এই বাহুটাও 30, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু। আবার এই ত্রিভুজটা লক্ষ্য করো ত্রিভুজ বিইএফ, এর এই বাহুটাও 30 এই বাহুটাও 30, তাহলে এইটাও সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন যেহেতু এরা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই এফ বিন্দু থেকে যে বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে লম্বটা টানা হয়েছে সেই লম্বটা কী করবে, ভূমিকে দুটি সমান দুভাগে ভাগ করবে। তাহলে এই ভাগটার দৈর্ঘ্য যা আর এই ভাগটার দৈর্ঘ্যও তাই হবে। তাহলে আমি এই বিন্দুটার নাম দিলাম পি আর এই বিন্দুটার নাম দিলাম কিউ। তাহলে বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে লম্বটা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, তাহলে সেই লম্বটা কী হবে না ভূমিকে দুটি সমান ভাগে ভাগ করে দেবে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে কী হবে, এই ভাগটা ডিপি যা পিইও তা, আমি ধরে নিচ্ছি ডিপিটা এক্স, তাহলে পিইটাও এক্স হবে।
ঠিক আছে, আবার ভালো করে লক্ষ্য করো, এই সমদ্বিবাহু ত্রিভুজেরও এই বিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এই এফ কিউ এর দৈর্ঘ্যও যা কিউ বি এর দৈর্ঘ্যও তাই হবে। তাহলে এখন ভালো করে যদি আমরা দেখি কি দেখতে পাবো, এই লম্বগুলো টানার ফলে গোটা এই বাহুটা ভালো করে লক্ষ্য করো, তাহলে এই দৈর্ঘ্যটাও যা এই দৈর্ঘ্যটাও তাই। আবার এই দৈর্ঘ্যটা দেখো এই এক্সের সাথে সমান, তাই না, কারণ এইখানটাও যা আর এইখানটাও তাই। ভালো করে লক্ষ্য করো, এইটা আর এইটা সমান্তরাল হয়ে গেছে, কারণ যেহেতু দুটোই এইতে লম্ব আছে। সুতরাং এই দৈর্ঘ্যটা পি ইর সাথে এফ কিউ সমান, তাহলে এইটা এক্স হলে এইটাও এক্স হবে, আবার এইটা এক্স হলে এই দৈর্ঘ্যটাও এক্স। আবার এই দৈর্ঘ্যটা এফ সির সাথে সমান, তাহলে এই অংশটাও হবে এক্স। আবার কিউবিটা ইএ এর সাথে সমান, তাহলে এই অংশটা হবে এক্স। আমি আবার বলছি, আরেকবার বলছি বন্ধুরা, তোমরা ভালো করে মিলিয়ে নাও। এই ডিপি আর পিই এই অংশটা পি থেকে ই এতটা সমান, তাহলে দুজন কি এক্স এক্স দিলাম। আবার পিই এর সাথে এফ কিউ সমান, তাহলে এফ কিউকেও এক্স দিলাম। আবার এফ কিউ এর সাথে কিউবি সমান, তাকে এক্স দিলাম। আবার এই ডিপির সাথে এফ সি সমান, তাহলে ডিপি যেহেতু এক্স তাহলে এফ সিও এক্স হবে। আবার এই কিউবির সাথে ইএ সমান, তাহলে কিউবি যেহেতু এক্স তাহলে ইএও এক্স হবে। তাহলে এটা তো কী ছিল, একটা বর্গক্ষেত্র ছিল, এবিসিডি একটা বর্গক্ষেত্র বলাই আছে। তাহলে এবিসিডির এডি বাহুটার দৈর্ঘ্য কত, দেখো এক্স, এইখানটা এক্স, আবার এখানটা এক্স, তাহলে তিনটে এক্স যোগ করলে কত হবে, এক্স যোগ এক্স যোগ এক্স করলে কত হবে, এক্স যোগ এক্স যোগ এক্স করলে কত হবে 3x। তাহলে এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x, যেহেতু বর্গক্ষেত্র তাহলে প্রতিটা বাহুই 3x, তাহলে এই বাহুটাও 3x। এখন ভালো করে লক্ষ্য করো, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে আছে, কারণ এটা বর্গক্ষেত্র, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, ভূমি স্কোয়ার যোগ লম্ব কি এই, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে ইবি। ভূমিটা কত, এডি, এবি হচ্ছে 3x, সরি ভূমি ছিল এবি, এডি না, আমি এটা ভুল করে এডি লিখে ফেলেছি। তাহলে এবি স্কোয়ার মানে 3x তার হোল স্কোয়ার যোগ এই মানে এক্স তার হোল স্কোয়ার সমান ইবি মানে 30 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 3কে 9 এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান 900। 9 এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলে কত হবে, 10 এক্স স্কোয়ার সমান 900। তাহলে একটা শূন্য কেটে দিলাম, উভয় দিকে 10 ছিল, তাহলে এক্স স্কোয়ার সমান 90। ঠিক আছে, এবার আমাদেরকে কী জানতে চেয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। এখন বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 3x, তাহলে ক্ষেত্রফল হবে 3x তার হোল স্কোয়ার, তাই তো। 3x তার হোল স্কোয়ার মানে কত, 3 3কে 9 ইন্টু এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার সমান এখানে 90 ডিগ্রি, 90 আমরা বের করে রেখেছি, এক্স স্কোয়ার সমান 90, তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় 90 বসিয়ে দিলাম। 9 ইন্টু 90, 9-এর সাথে 90 গুণ করলে কত হবে, 9 9 81, আর একটা শূন্য বসে গেল, তাহলে 810। ক্ষেত্রফল হয়ে যাবে 810 বর্গ সেমি। বর্গ সেমি যদি আমরা এককটা দিতে চাই, তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি 810, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর যে স্কলারশিপের এক্সামিনেশন, তার ফার্স্ট স্টেজের জেবিএনএসটিএস যে পরীক্ষাটার আয়োজন করে থাকে, তো সেই পরীক্ষার আমরা, অর্থাৎ যেটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড নামে পরিচিত, তার অঙ্কের যে মডেল কোশ্চেন পেপারের অঙ্কের প্রশ্নগুলির সমাধান। তো এখানে খুবই ভালো কিছু প্রশ্ন ছিল, বিশেষ করে এই জ্যামিতির প্রশ্নটা যেটা এখন করলাম আমরা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের ধারণা খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা যদি করে থাকো, তোমরা পরীক্ষাতে আশা করি ভালোভাবে অঙ্ক করতে পারবে এই টেকনিকগুলো জেনে থাকলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে, কী ধরনের ভিডিও পেতে চাও তাও জানাতে আমাকে কমেন্টে তোমরা জানাও প্লিজ। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই ধরনের ভিডিও নিয়ে আমরা যখনই হাজির হবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকো আর কমেন্টে রেসপন্স করো। থ্যাংক ইউ।